নমস্তে ফ্রেন্ডস, আজকের এই ভিডিও সাম্প্রতিক অতীতে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের তরফ থেকে প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস 2026 নামক যে রেগুলেশনস পাবলিশ করা হয় এবং তারপর তা নিয়ে গোটা ভারতবর্ষে যে কন্ট্রোভার্সি তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয়ে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট যে মামলার জলদি শুনানির মাধ্যমে যে রেগুলেশনসকে স্টে করে দেয়, যে রেগুলেশনের প্রয়োগকে স্টে করে দেয়, আজকের এই ভিডিও সেই রেগুলেশনের বিষয়। কি এমন রেগুলেশন যার জন্য এত কন্ট্রোভার্সি, এবং কি এমন রেগুলেশন যার জন্য সুপ্রিম কোর্ট একেবারে জলদি শুনানিতে রাজি হয়ে যায়, এবং শুধু রাজি হয় তাই নয়, একেবারে সাথে সাথে রেগুলেশনটিকে স্টে করে দেয়, রেগুলেশনের প্রয়োগে প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। এটা কি রেগুলেশন, কি ব্যাপারটা কি? আমাদের সকলের মনে অনেক প্রশ্ন, ইনফ্যাক্ট আমার মনেও অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজছিলাম। তো আমি সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটাকে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে শুরু করতে হবে রোহিত ভেমুলার মৃত্যু থেকে। আপনাদের অনেকেরই মনে থাকবে 2016 সালে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ ইউনিভার্সিটির একজন পিএইচডি স্কলার রোহিত ভেমুলা সুইসাইড করেছিল, অ্যালিজেডলি সুইসাইড করেছিল, এবং অভিযোগটা উঠেছিল এটাই যে রোহিত ভেমুলার এগেনস্টে কাস্ট ডিসক্রিমিনেশন হচ্ছিল। তার কাস্টের জন্যই তার উপরে ইউনিভার্সিটি অথরিটির তরফ থেকে কিছু প্রেশারাইজিং ট্যাকটিক্স, তার যে রিসার্চ স্কলার হিসেবে তার যে স্টাইপেন্ড, সেটা পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছিল ইউনিভার্সিটি অথরিটি, এমন অভিযোগ ওঠে। এবং এই অভিযোগ তোলেন রোহিত ভেমুলার মৃত্যুর পর রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা, যিনি একজন দলিত রাইট অ্যাক্টিভিস্ট। রোহিত ভেমুলা নিজেও ছিল একজন আম্বেদকরাইট পলিটিক্সের একজন প্রোপোনেন্ট, এবং কাস্ট ডিসক্রিমিনেশন নিয়ে সরব। ইউনিভার্সিটির ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাস্ট ডিসক্রিমিনেশনের প্রভাব নিয়ে সে ছিল সরব। রোহিত ভেমুলার মৃত্যু হয় 2016 সালে। অতঃপর 2018 বা 19-এ, আমার সঠিক মনে পড়ছে না সালটা, 2018 বা 19-এ আরেকটি ট্রাইবাল গার্ল, বলা হচ্ছে সে মুসলিম ট্রাইবাল গার্ল, পায়েল টাডভির মৃত্যু হয় একই রকম কারণে, অ্যালিজেডলি একই রকম কারণে। অতঃপর 2019 সালে রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা এবং পায়েল টাডভির মা আবেদা সালিম টাডভি দুই মায়ে মিলে তারা সুপ্রিম কোর্টের কাছে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেন, এবং তারা দাবি করেন যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ওই একই আইন রেগুলেশন কিন্তু আগেও ছিল। সেই রেগুলেশনটা ছিল প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস 2012, অর্থাৎ 2012 সাল থেকেই ইউজিসির এরকম একটা রেগুলেশন কিন্তু ছিল। কিন্তু এই দুই মায়ের অভিযোগটা ছিল সুপ্রিম কোর্টের কাছে এটাই, যে এরকম রেগুলেশন থাকা সত্ত্বেও ইউনিভার্সিটিগুলোর সেই পরিকাঠামো নেই, অর্থাৎ যে কাস্ট ডিসক্রিমিনেশন আটকানোর জন্য যে বন্দোবস্ত ইউনিভার্সিটিগুলোর থাকার কথা ইউজিসির ওই প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেগুলেশনস 2012 অনুযায়ী একজন অ্যান্টি ডিসক্রিমিনেটরি অফিসার থাকবার কথা, সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনের নেই, ইউনিভার্সিটি এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনসগুলোতে নেই। সুতরাং সেই ইনফ্রা যাতে থাকে, এবং ওই রেগুলেশন 2012 রেগুলেশন যাতে লেটার অ্যান্ড স্পিরিটে অ্যাপ্লাইড হতে পারে, এবং কাস্ট ডিসক্রিমিনেশন বিভিন্ন ইনস্টিটিউশনে যাতে থামানো যায় ইফেক্টিভলি তার মাধ্যমে, সেই জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেছিলেন দুই মা, এবং তাদের হয়ে মামলাটা লড়ছিলেন আইনজীবী ইন্দিরা জয়সিং। খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা আমরা কিছুই দেখতে পাচ্ছি না।
এবং সুপ্রিম কোর্টও মামলাটা শোনে এবং সকল কনসার্নড তরফকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়ে দিয়েছিল। মামলাটা শুনানির পর ইউজিসি এবং হায়দ্রাবাদ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়। কিন্তু যেরকম ভারতবর্ষে বিভিন্ন মামলার ক্ষেত্রে যেরকম হয়, আমরা জানি যে বহু মামলা বহু দিন ধরে পড়ে থাকে এবং সেটা নড়াচড়া কিছু হয় না। এই মামলার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, মামলাটি দীর্ঘদিন ধরে পড়েছিল। কিন্তু গত বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস উজ্জ্বল কুমার ভূঁইয়া তাঁরা হঠাৎ খেপে উঠে, মানে তাঁরা হঠাৎ তেতে উঠেন এবং বলেন যে ইমিডিয়েটলি আপনারা যা করবার করুন, এবং নন কমপ্লায়েন্স হচ্ছে, ইউজিসি নন কমপ্লায়েন্ট হচ্ছে, এবং সমস্ত কি কাজ হয়েছে, কতগুলো সেল অ্যান্টি ডিসক্রিমিনেটরি সেল তৈরি হয়েছে, কি কমপ্লেন্ট লজ হয়েছে, কি কাজ করা হয়েছে, সেই বিষয়ে কাজ কতদূর এগিয়েছে, সেই বিষয়ে ইউজিসির কাছ থেকে তাঁরা কড়া ভাষায় ইউজিসিকে রিবিউক করেন এবং ইউজিসির কাছ থেকে ফিডব্যাক চেয়ে পাঠান। এবং তখন কিন্তু তড়ি ঘড়ি বেকায়দায় পড়ে গিয়ে ইউজিসি কিন্তু তখন বলে যে না এমন নয়, ব্যাপারটা আমরা যে কোনো কন্টেম্প্ট করিনি বা আমরা নন কমপ্লায়েন্ট হইনি, একেবারেই কোর্টের কথা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলতেই চাইছি এবং আমরা নতুন গাইডলাইন তৈরি করছি। 2025 সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে ইউজিসি বলে আমরা 2012 গাইডলাইনগুলো আমরা ফেলে দিচ্ছি, দিয়ে আমরা সম্পূর্ণ নতুন গাইডলাইন আনছি। তো এই পর্যন্ত আমরা এইখান থেকেই শুরু হচ্ছে। এবার আমাদেরকে একটুখানি বিবেচনা করে দেখতে হবে যে 2012 গাইডলাইনগুলোই বা কী ছিল এবং 2025 গাইডলাইনই বা কী, এবং 2025 যদি নতুন গাইডলাইন তারা তৈরি করেও থাকেন তাহলেও বা সেটা বাদ দিয়ে 2026 আবার নতুন গাইডলাইন আনতে হলো কেন? আবার 2026 জানুয়ারি মাসে কেন নতুন গাইডলাইন আনতে হলো, সেইগুলো আমি জানবার চেষ্টা করছিলাম। আই উইল শেয়ার মাই থটস উইথ ইউ। আমি জানবার চেষ্টা করছিলাম এটাই যে 2012 রেগুলেশনে কী ছিল, কেন সেই 2012 রেগুলেশনটা যারা মামলা করেছিলেন রাধিকা ভেমুলা এবং আবেদা সালিম তাডভি, তারা কিন্তু চেয়েছিলেন 2012 রেগুলেশনটাকেই যাতে ঠিকঠাক প্রযুক্ত হতে পারে বিভিন্ন ইনস্টিটিউশনে, তাহলেই তারা যেরকমভাবে সন্তান হারিয়েছেন সেরকম অন্য মা বাবাদেরকে আর সন্তানহারা হতে হয় না। তারা কিন্তু নতুন রেগুলেশন চাননি। তাহলে তড়িঘড়ি হঠাৎ ইউজিসি নতুন রেগুলেশন বানাতে গেল কেন 2025-এ? আর যদি বানালোই তাহলে এবার সেটা এমন কি খারাপ ছিল যে সেটাকেও ফেলে দিতে হলো, ফেলে দিয়ে আবার 2026-এ নতুন করে বানাতে হলো? সুতরাং এই সমস্ত প্রশ্নে যদি আমার উত্তর পেতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে 2012 রেগুলেশনটাতে কী ছিল। 2012 রেগুলেশনেও ছিল ওই ডিসক্রিমিনেশন মিনস এনি ডিস্টিংশন, এক্সক্লুশন, limitation or preference which has the purpose or effect of nullifying or impairing equality of treatment in education, মানে এমন কিছু যদি করা হয় যেটা শিক্ষাক্ষেত্রে সাম্যকে ব্যাহত করবে, বিশেষ করে in particular of depriving a student or a group of students on the basis of caste, creed, religion, language, ethnicity, gender, disability, of access to education of any type or at any level, মানে বিশেষ করে যাতে কোনো শিক্ষাক্ষেত্রে সাম্যের কোনো পরিবেশ যাতে ব্যাহত না হয়, বিশেষ করে কাস্ট, ক্রিড মানে জাতপাত এবং ধর্ম, ভাষা, এথনিসিটি, লিঙ্গ এবং কারুর কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা, ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে কিনা, তার উপর ভিত্তি করে যাতে কোনো অসাম্যই না হয় এবং এমন কোনো
শর্ত যাতে কোনো স্টুডেন্টের ওপর কেউ চাপাতে না পারে, যেটা কিনা হিউম্যান ডিগনিটির পরিপন্থী, এইরকম একটা ঘটনা, যাতে কাস্ট ক্রিডের বেসিসে যাতে কোনো রকম সাম্য ব্যাহত না হয়, তার জন্য একটা ইকুইটি যেটা প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশনস 2012, এরকম একটা কিন্তু ছিল। এবং সেখানে কিন্তু র্যাগিং এরও একটা ডেফিনেশন ছিল, যে র্যাগিং মানে কি। র্যাগিং মিনস এনি অফ দি অ্যাক্টস অ্যাজ ডিফাইন্ড under the University Grant Commission regulations on curbing of the menace of ragging in higher education institutions 2009। মানে এখানে এই যে 2012 যে রেগুলেশন, তার মধ্যে কিন্তু র্যাগিংকেও ইনক্লুড করা ছিল। এবং র্যাগিংয়ের বিরুদ্ধে, র্যাগিং কি সেই, এবং র্যাগিংয়ের বিরুদ্ধে রেগুলেশনসকে কীরকম, র্যাগিংয়ের বিরুদ্ধে রেগুলেশনসগুলো কী কী, র্যাগিংকে কার্ব করতে গেলে রেগুলেশনগুলো কী, তার একটা আলাদা সেপারেট রেগুলেশনস ইউজিসি আছে, সেটা 2009 সালে পাবলিশড, এবং সেটাই প্রযোজ্য হবে এই আইনে, সে কথাও বলা ছিল। সুতরাং এই আমাদের 2012-তে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে যে একজন equal opportunity cell would be framed and appoint an anti-discrimination officer who shall not be below the rank of a professor। অর্থাৎ একটা অ্যান্টি ডিসক্রিমিনেটরি অফিসার, একজন ইকুয়াল অপরচুনিটি সেল তৈরি করতে হবে প্রত্যেক কটা কলেজে ইউনিভার্সিটিতে, এবং একজন অ্যান্টি ডিসক্রিমিনেশন অফিসার থাকতে হবে। এবং এইগুলোই ছিল না, যেটা যাতে থাকে, সেই দাবি তুলেছিলেন রাধিকা ভেমুলা এবং আবেদা সালিম টাডভি। কিন্তু যেটা দেখা গেল 2025-এ যে নতুন আইনটা, নতুন রেগুলেশনটা ইউজিসি নিয়ে এলো, তড়িঘড়ি করে একটু ভয় পেয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সামনে বলে ফেললো যে না আমরা নতুন দেরি করিনি, ইচ্ছে করে দেরি করছি না, আমরা নতুন রেগুলেশন আনছি। এবং